হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের LCC 2 বাংলা সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ, তবে প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র ছাড়াও অর্থাৎ 2021 সালের প্রশ্নপত্র এবং 2022 সালের প্রশ্নপত্রের সমাধান ছাড়াও তোমাদের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এক্সট্রা এসএকিউ প্রশ্ন উত্তর তৈরি করে যেতে হবে পরীক্ষার জন্য। আমি তোমাদের এর আগে এক্সট্রা প্রশ্ন 40টা দিয়েছিলাম। আজকের ক্লাসে 41 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করছি। দেখো, আর যাদের প্রথম 40টা প্রশ্ন দেখা হয়নি, তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে চেক করবে, প্রথম 40টা প্রশ্ন তোমরা দেখে নেবে। দেখো, আজকে 41 নম্বর প্রশ্ন থেকে আলোচনাটা শুরু করছি। প্রথম প্রশ্ন আজকের ক্লাসে, ধ্বনি কয় প্রকার ও কি কি? ধ্বনি হচ্ছে দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। তোমরা এটা ছোটবেলা থেকে পড়ে আসছো। ধ্বনি পরিবর্তনের কারণ লেখো। ধ্বনি পরিবর্তনের কারণ দেখো, বক্তার বাকযন্ত্রের ত্রুটি, শ্রবণ যন্ত্রের ত্রুটি, অনুকরণের ত্রুটি, আর দ্রুত উচ্চারণ ঘটিত ত্রুটি প্রভৃতি। পরের প্রশ্ন আছে, ধ্বনি পরিবর্তনের সূত্র বা ধারা কয় প্রকার ও কি কি? দেখো, 4টি সূত্র বা 4টি ধারা আছে। ধ্বনির সংযোজন, তারপরে ধ্বনির বিলোপন, তারপরে ধ্বনির সংবর্তন বা রূপান্তর, আর ধ্বনির স্থানান্তর। পরের প্রশ্ন হচ্ছে, ধ্বনির সংযোজন বা আগমন কি? শব্দে নতুন ধ্বনির আগমন ঘটে বিভিন্নভাবে। ভাষাতত্ত্বের বিচারে তাদের বলা হয় দেখো, স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরভক্তি, আর অপিনিহিতি প্রভৃতি। এবারে দেখো, স্বরাগম বলতে কি বোঝো? স্বরাগম দেখো, স্বরাগম হচ্ছে উচ্চারণের সুবিধার জন্য শব্দের কোনো কোনো স্থানে স্বরধ্বনির আগমন হলে স্বরধ্বনির পরিবর্তনের সে বিশেষ রীতিকে স্বরাগম বলে। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তারপরে ব্যঞ্জনাগম, এটা দেখে নাও তোমরা, এটা আলোচনা করছি না। তারপরে স্বরধ্বনি বিলোপ, এটাও বলছি না। তারপরে দেখো, ব্যঞ্জন ধ্বনি লোপ। তারপরে যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো শুধু আলোচনা করছি, যেমন অপিনিহিতি। অপিনিহিতি কি? উদাহরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, অপিনিহিতি কি? শব্দের মধ্যে ই বা হস্যৌকার থাকলে সেই হস্যই বা হস্যকে নির্দিষ্ট স্থানের আগে বা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে। উদাহরণ দেখো, রাতি, রাতি থেকে রাইট। ঠিক আছে। তারপরে দেখো, অভিশ্রুতি কি? উদাহরণ দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন। অপিনিহিত জাত হস্যই বা হস্যৌকার মধ্য দেখো শব্দ মধ্যস্থ স্বরকে প্রভাবিত করে নিজে অবলুপ্ত হলে ধ্বনি পরিবর্তনের সেই বিশেষ রীতিকে অভিশ্রুতি বলে। অর্থাৎ অভিশ্রুতি হলো অপিনিহিতির পরবর্তী ধাপ। উদাহরণ এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, বিষমীভবন কি? উদাহরণ দাও। যদি শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির মধ্যে একটির পরিবর্তন হয়, বিষম বা পৃথক ধ্বনিতে রূপান্তরিত হয়, তখন তাকে বিষমীভবন বলে। অর্থাৎ সমীভবনের উল্টো প্রক্রিয়ার নাম বিষমীভবন। যেমন এখানে উদাহরণ আছে, লাল থেকে নাল। তারপরে দেখো, সমীভবন, ইম্পর্টেন্ট প্রশ্ন। শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত বা পরস্পরের সঙ্গে সংযুক্ত দুটি বিষম ব্যঞ্জনধ্বনি যখন একে অন্যের প্রভাবে বা পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনি বা অনুরূপ ধ্বনিতে রূপান্তরিত হয়, তখন তাকে সমীভবন বলে। উদাহরণ দেখতে পাচ্ছ। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাসিক কি ভবন? দেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নাসিক কি ভবন? শব্দের মধ্যে শব্দের মধ্যে ও, ইঙ, দন্তান্ন, মধ্যাহ্ন এগুলো থাকলে উচ্চারণকালে সেগুলি ক্ষীণ হতে হতে অনেক সময় লোপ পায় এবং তার ফলস্বরূপ পূর্ববর্তী বর্ণে একটা অনুনাসিক অনুসরণ সৃষ্টি হয়, পূর্ববর্তী স্বরকে দীর্ঘ করে। ধ্বনি পরিবর্তনের সেই বিশেষ রীতিকে নাসিক কি ভবন বলে। উদাহরণ এখানে দেয়াই আছে। তারপরে দেখো, পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো গুরুত্বপূর্ণ যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করছি। তারপরে প্রশ্ন আছে, বিমিশ্রণ। ঠিক আছে, মিশ্রণ বা বিমিশ্রণ কাকে বলে? এর উদাহরণ, একটি শব্দ উচ্চারণ করতে গিয়ে যদি সেই শব্দের ভাষানুষঙ্গ সম্পন্ন অন্য একটি শব্দ মনে আসে এবং সেই মূল শব্দের অংশ
অংশ, দেখো অংশ বিশেষ বাদ গিয়ে মনে আসা শব্দটি যুক্ত হয়ে নতুন শব্দের সৃষ্টি হয়, তখন তাকে মিশ্রণ বা বিমিশ্রণ বলে। ঠিক আছে, উদাহরণ আছে রস শব্দের সাদৃশ্যের অপরিচিত পর্তুগিজ শব্দ হচ্ছে আনারস। তারপরে দেখো, তারপরে স্বর সঙ্গতি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শব্দের মধ্যে বিজাতীয় স্বরবর্ণ থাকলে আগেরটির প্রভাবে পরেরটি আগেরটির পরে প- বা পরেরটির প্রভাবে আগেরটি বা পরস্পরের প্রভাবে পরিবর্তন হলে তাকে সমজাতীয় বা প্রায় কাছাকাছি অবস্থিত স্বরবর্ণের পরিণতি হয়, তখন তাকে স্বরসঙ্গতি বলে। উদাহরণ দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এবারে পরের যে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কেবলমাত্র আলোচনা করছি, আবারও তোমাদের বলছি। দেখো পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জোর কলম শব্দ কি? একটি শব্দ বা তার অংশবিশেষের সঙ্গে অন্য শব্দ বা শব্দের অংশবিশেষ যোগ করে যদি এক নতুন শব্দ তৈরি করে, তবে সেই শব্দকে জোর কলম শব্দ বলে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, শব্দ দ্বৈত কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নামপদ কিংবা ক্রিয়াপদের একই বাক্যের মধ্যে একাধিকবার ব্যবহৃত হলে অথবা অনুরূপ আরো একটি শ্রুতি ধ্বনি ব্যবহার হয়ে থাকলে শব্দ দ্বৈত বা যুগ্ম শব্দ বলে। উদাহরণ হচ্ছে দিনে দিনে, যেতে যেতে প্রভৃতি। তারপরে লোকনিরুক্তি কি? উদাহরণ দাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন। লোকনিরুক্তি বা অশিক্ষিত 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 অল্প শিক্ষিত সাধারণ মানুষের জ্ঞান বিশ্বাস অনুসারে নির্ণীত ব্যুৎপত্তির ওপর নির্ভর করে যখন শব্দের ধ্বনির পরিবর্তন ঘটে, তখন তাকে লোকনিরুক্তি বলে। উদাহরণ টাকার কুমির। ঠিক আছে, তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন হচ্ছে ধ্বনির বিলোপন। এটাও একটু ভালো প্রশ্ন আছে। শব্দ উচ্চারণের সময় শ্বাসাঘাত বা দেখো অসাবধানতার জন্য শব্দের কোনো কোনো ধ্বনি বিলুপ্ত হয়ে যায় এবং ধ্বনির লোপ বলে। আর এই পর্যায়ের বিভিন্ন ক্ষেত্র হলো স্বর লোপ, ব্যঞ্জন লোপ প্রভৃতি। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ আলোচনা করলাম।